নেহেরু এটা মনে প্রাণে বিশ্বাস করত বলেই ভারতে কিন্তু অনেক দিন পর্যন্ত মোটামুটি একটা ভদ্র পরিবেশ ছিল, যদিও মোদির আমলে এটা সাংঘাতিক ডেটোরেট করেছে। যদি আপনারা উচ্ছেদ করতেই চান তাহলে আরো কয়েকদিন পরে একটা সুবিধাজনক সময় বলে টোলে উচ্ছেদ করেন। এখন কি দাঁড়ালো? প্রতিবেশী ভারত সহ সারা বিশ্বে রিপোর্টিংটা হচ্ছে সরকারের সেনাবাহিনীর উপস্থিতিতে সরকারের বুলডোজার দিয়ে হিন্দু মন্দির উচ্ছেদ। জাহাঙ্গীর আলম চৌধুরী বোধহয় ওনার পুরা নাম, স্বরাষ্ট্র উপদেষ্টা, সে দেখলাম একেবারে ওই যে মাফলার টাফলার পরে পাঞ্জাবি পরে ওই রথযাত্রায় সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে, দাদা বৌদি সহ সবার সঙ্গে আলাপ করছে। এটা ভালো লক্ষণ, কারণ একটা চক্রান্ত থাকতে পারতো যে রথযাত্রা শুধু হিন্দু ধর্মাবলম্বী না, একটা আমাদের সংস্কৃতির অংশ, সেটিকে এখন পর্যন্ত সুন্দরভাবে পালন করা গেছে। না, গোবিন্দচন্দ্র প্রামাণিক হচ্ছেন ওয়ান অফ দি রেয়ারেস্ট হিন্দু সংগঠনের অর্গানাইজার যে সবসময় সত্য ভাষণ দেয়, এবং 5ই আগস্টের পরে যখন আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে একদম থানা ইউনিয়ন পর্যায়ের নেতাদের কয়েকদিন ধরে লাগাতার জনগণের ক্ষোভ বলি, তাৎক্ষণিক ক্ষোভ বলি বা পরে সংগঠিত ক্ষোভ বলি, বিভিন্ন বাড়িঘর পড়ছিল, নেতাদের হেনস্থা করছিল, তখন আমরা বলার চাইতো গোবিন্দ দাই বলেছিলেন যে এটা রাজনৈতিক কারণে হচ্ছে, ধর্ম বিশ্বাস থেকে হচ্ছে না। তো আজকে যে ঘটনা সেটাই আমি আসছি। বিষয় হলো কার আমলে হয়েছে, তখন সবাই প্রতিবাদ করেছি কিনা, এটার চেয়েও একটা গভীর আত্মোপলব্ধির বিষয় আমাদের সবার। আমার পার্সেন্টেজে বলতে ছোটখাটো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। 1947 সালে যখন দেশ ভাগ হয়, অর্থাৎ ভারত এবং পাকিস্তান নামক দুটি রাষ্ট্র হয়, তখন আমাদের এখানে হিন্দু আমাদের পূর্বসূরীরা হিন্দু জনগোষ্ঠী ছিল 31%। মুক্তিযুদ্ধের সময় 71-এ বোধহয় সেটা 22 থেকে 23%। তারপরে আজকে অবধি এখন পর্যন্ত লাস্ট সেন্সাস হয়েছে 2011-এ, তারপরে হয়নি, এইটা আপনার 6 থেকে 7% এসে দাঁড়িয়েছে। এই আত্মপরিচিত হাসিনা আক্তার আপনারও মনের মধ্যে প্রশ্ন জাগতে হবে। আমাদের বীর মুক্তিযোদ্ধা, আমার অগ্রজ মেজর অবসরপ্রাপ্ত রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ আখতারুজ্জামান সাহেবের উপলব্ধি আসতে হবে, গোবিন্দচন্দ্র প্রামাণিক, আমি সৈয়দ মামুন মাহবুব সহ। কারণ পণ্ডিতি না করে একটা সমাজ কতটা ভদ্র তার ব্যারোমিটার হচ্ছে তার সংখ্যালঘু মানুষদেরকে, ধর্মীয় সংখ্যালঘু, রাজনৈতিক বিশ্বাসের সংখ্যালঘু বা ধরেন চিন্তায় সংখ্যালঘু, তাদেরকে কিভাবে রাষ্ট্র এবং সমাজ ট্রিট করে, সেটা হচ্ছে একটা সভ্য জাতির মাপকাঠি। ধরেন ভারত পাকিস্তান ধর্মের ভিত্তিতে হলেও আপনার জিন্না কিন্তু 48 সালেই বলে দিয়েছিল যে আজকে থেকে পাকিস্তানে যার গির্জায় যাওয়ার দরকার হবে সে গির্জায় যাবে, যার মন্দিরে যাওয়ার দরকার হবে সে মন্দিরে যাবে, যার বাট সেই কাজটা আমাদের এখানে ঠিকমতো হচ্ছে না। বলছি, এটা একটা গভীর প্রশ্ন, একটু শোনেন। যার মসজিদে যাওয়ার দরকার হবে যাবে, যার প্যাগোডায় যাওয়ার দরকার হবে। আর আজকে নরেন্দ্র মোদীর শাসিত ভারতে প্রচন্ড সাম্প্রদায়িক উত্থান হয়েছে, সাম্প্রদায়িক শক্তির, মৌলবাদী হিন্দু সাম্প্রদায়িক গোষ্ঠীর উত্থান হয়েছে, এটা আমরা সবাই চিন্তিত। কিন্তু এটাও সত্য, যখন 47-এর 15ই আগস্টের পরে, মানে 14 এবং 15ই আগস্টের পরে রক্তগঙ্গা বইছে দুই প্রান্তে, তখন কিন্তু ভারতের মহাত্মা গান্ধীর নেতৃত্বে উদ্যোগে জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল, মৌলানা আজাদ, এরা মিলেই কিন্তু গোখলে, কৃপালাচারিণী থেকে রাজেন্দ্র প্রসাদ, তারাই গণপরিষদ অর্থাৎ ওদের কনস্টিটিউট অ্যাসেম্বলিতে বলল যে যাদেরকে রাখতে পারিনি তারা চলে গেছে, আমরা দুঃখিত, এখন যারা থাকবো আমরা মিলেমিশে থাকবো, অসাম্প্রদায়িক ভারতের দিকে যাব। এবং নেহেরু এটা মনে প্রাণে বিশ্বাস করত বলেই ভারতে কিন্তু অনেক দিন পর্যন্ত মোটামুটি একটা ভদ্র পরিবেশ ছিল, যদিও মোদির আমলে এটা সাংঘাতিক ডেটোরেট করেছে। আমাদের এখানেও আরেকটা জিনিস মনে রাখবেন, যে কোনো অন্যায় সময়, আমার অগ্রজ আখতারুজ্জামান ভাই আরো ভালো বলতে পারবেন তার দীর্ঘ অভিজ্ঞতায়, যে কোনো অত্যাচারের সময় সমাজের সবচেয়ে যে দুর্বল অংশটা তারাই নির্যাতন হয়, এবং এটা সব সময়। আমাদের অতীতেও যে কোনো জাতীয় নির্বাচনের পরে যারাই হারে তাদের উপর সরকারি দল, বিজয়ী দল নির্যাতন করে, এবং সেখানে সবচেয়ে বেশি নির্যাতিত হয় হিন্দুরা।
মানে আওয়ামী লীগ হারলো, বিএনপি জিতলো। 2001-এ আমরা দেখেছি না, বরিশালের আগলঝোড়া থেকে শুরু করে গুলিস্তান সব বিভিন্ন জায়গায় মানে কি বলে ক্যাম্প করে করে হিন্দু জনগোষ্ঠী ভাই বোনেরা এসে ঢাকায় থেকেছে, এলাকায় ঢুকতে পারেনি, পরে সরকার উদ্যোগ নিয়েছে। কাজে আমাদের এই আত্মোপলব্ধি আসতে হবে, আমরা বাংলাদেশে যারা বসবাস করে তাদেরকে ধর্মের ভিত্তিতে এই যে বিভক্তের যে রাজনীতি অতীতে আমরা করেছি, এটি বর্তমানেও চলতে থাকলে আমাদের সবার জন্য বিপদ। এখন আজকের যে গত 3-4 দিন আগের যে ঘটনা, খিলক্ষেতের ঘটনা, গোবিন্দদা নিজেও ছিলেন, গোবিন্দবাবু বলেছেন, আমিও পত্রপত্রিকায় যা দেখেছি, গোবিন্দদার কথাই আমি ধার করি, চমৎকার বলেছে, যদি আপনারা উচ্ছেদ করতেই চান তাহলে আরো কয়েকদিন পরে একটা সুবিধাজনক সময় বলে টোলে উচ্ছেদ করেন। এখন কি দাঁড়ালো, প্রতিবেশী ভারত সহ সারা বিশ্বে রিপোর্টিংটা হচ্ছে সরকারের সেনাবাহিনীর উপস্থিতিতে সরকারের বুলডোজার দিয়ে হিন্দু মন্দির উচ্ছেদ। নিউজটা এইটুকুই, আপনার তো কারো ঠেকা পড়েনি ওই নিউজের মধ্যে গভীরে ঢুকবে যে ওইখানে এটা একটা রেলওয়ে জমির উপর দাঁড়ানো, আর মানে ভারতকে একটা অস্ত্র দিয়ে দিল ভারতের হাতে। অস্ত্রের বিষয় না রে আপা, ভারত তো এগুলো রিপোর্ট করবেই। আপনি ভারতের বিরুদ্ধে আপনার সরকারের অবস্থান নেবেন, ভারত আপনাকে চুমু দেবে? ভারত তো এটা অপেক্ষা করবে, আমরা অপেক্ষা করি না, আমরা ওয়েট করি না। ভারতে কোনো মুসলমানদের উপর নির্যাতন হলে আমরা প্রতিবাদে ঝাঁপিয়ে পড়ি না, আমরা এই সুযোগ হতে দেব কেন? এইটা ওই মন্দির থাকলে কি মহাভারত, কি আপনার বেহেস্তের পতন হতো। আরো 2 মাস পরে এটা সবাই মিলেমিশে সবগুলি সরালে, এবং গোবিন্দদা যেটা বলেছে, গোবিন্দদার কথা না, অন্যান্য প্রায় সকল জাতীয় দৈনিকও আমি আজকে দেখেছি, এবং এখানে সব, হ্যাঁ বলছি, শেষ করছি, সবাই একমত হবেন, বাংলাদেশে যে সরকারি প্রতিষ্ঠানটি বা জনগণের প্রতিষ্ঠানের জমি সবচেয়ে বেদখল হয়ে আছে সেটা হচ্ছে রেলওয়ের জমি। এবং অনেকে বলে যে হোটেল 5 স্টার যে রেডিসন, তারাও রেলওয়ের কিছু জমি নিয়েছে, এবং সুরঞ্জিত সেনগুপ্ত এটার বিরুদ্ধে কথা বলার পর তাকে তো ওই যে বিডিআর এর মধ্যে নিয়ে গিয়ে টাকা সহ বস্তা সহ ধরাই দিল। কারণ সুরঞ্জিত সেনগুপ্ত সাধু ছিল তা বলবো না, কিন্তু সুরঞ্জিত সেনগুপ্ত এত কাঁচা লোক না যে যে তার এপিএস এর গাড়িতে টাকা নিয়ে এসে ঢাকা শহরে ঘোরাবে। তো সুতরাং এই ঘটনা আরো সুন্দরভাবে হ্যান্ডেল করা যেত, এইগুলো সুযোগ করে দেওয়া যেত না। এবং ধর্ম এমন একটা পবিত্র বিষয়, যে যে ধর্ম পালন করে, কোন অবস্থাতেই এই দুর্বল অবচেত এই একটি সংবেদনশীল জায়গায় আঘাত করা সঠিক হয়নি। আমি সরকারের এই ধরনের মিসম্যানেজমেন্টের তীব্র নিন্দা করি। আজকে আবার এই জন্য দেখলাম এইটাকে ড্যামেজ কন্ট্রোল করার জন্য আক্তার ভাইদেরই মানে কনিষ্ঠ, আক্তার ভাইদের জুনিয়র বটেই, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বোধ ওনার পুরা নাম, স্বরাষ্ট্র উপদেষ্টা, সে দেখলাম একেবারে ওই যে মাফলার টাফলার পরে পাঞ্জাবি পরে ওই রথযাত্রায় সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে, দাদা বৌদি সহ সবার সঙ্গে আলাপ করছে। এটা ভালো লক্ষণ, কারণ একটা চক্রান্ত থাকতে পারতো যে রথযাত্রা শুধু হিন্দু ধর্মাবলম্বী না, একটা আমাদের সংস্কৃতির অংশ, সেটিকে এখন পর্যন্ত সুন্দরভাবে পালন করা গেছে। অনেক ধন্যবাদ। আমি মনে করি এই ধরনের কর্মকাণ্ড আর ধর্ম নিয়ে বাড়াবাড়ি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তার বিদায় হজের ভাষণে বলেছে, তো সেটাও আমরা ফলো করা দরকার।